ডিপয় কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। মেহেদি ভাই ভালো আছেন? মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? আছি। ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করেন। সাবিনা কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিপয় শুনতে পাচ্ছ? ডিপয় তোমার কথা শোনা যাচ্ছে না। কোনটা? হ্যালো। হ্যাঁ, ডিপয় শুনতে পাচ্ছ? জি স্যার। ভালো আছো? হ্যালো। জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সৈকত ভাই কেমন আছেন? সৈকত ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আলামিন ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। ভাই আসলে মোবাইল কাছেই থাকে না, বুঝছেন? ও আচ্ছা আপনার আচ্ছা। আপনাকে আমি টেক্সট বাসায় থাকলে করেছিলাম। মোবাইল কাছেই থাকে। ও আচ্ছা। জি, আমি দেখছি। বাসায় থাকলে আসলে মোবাইল কাছেই থাকে না। ও আচ্ছা। আলামিন ভাই পড়ালেখা চলতেছে? করতেছি তো আলহামদুলিল্লাহ, বাকি দেখি। আল্লাহ ভরসা। গ্রুপে একটু এসএমএস করেন তো কেউ। বিধি ভালো আছো? বিধি শুনতে পাচ্ছ? আমার হচ্ছে গলা বসে গেছে, আমার মানে কথা বলতে একটু ইয়ে হচ্ছে। বিথি কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া নেট প্রবলেম করতেছিল তো। আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিপয় গ্রুপে একটু এসএমএস করো। ও আলামিন ভাই করেছেন, ঠিক আছে। আজকে কি আমরা 300 ধারার আর 299 ধারার উদাহরণ কিছু আলোচনা করে তারপরে পরবর্তী ধারাতে যাব? জি জি।
হ্যাঁ, কিছু উদাহরণ আলোচনা করি, তারপরে আমরা পরবর্তী ধারাতে যাই, কারণ আমাদের উদাহরণ থেকে প্রশ্ন আসবে। উদাহরণগুলো আমাদের ক্লিয়ার হওয়া উচিত। সবাই একটু বেয়ার অ্যাক্ট বের করেন। সবাই একটু দণ্ডবিধির বেয়ার অ্যাক্ট বের করেন। আমরা 300 ধারা থেকে কিছু উদাহরণ পড়ব। দেখেন, 299 ধারার খ নম্বর উদাহরণ। সবাই বেয়ার অ্যাক্ট হাতে নেবেন, যখন উদাহরণ বলবো তখন সবাই বেয়ার অ্যাক্ট একটু হাতে নেবেন। বেয়ার অ্যাক্ট দেখে আমি যখন যেভাবে বলবো ওইভাবে আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, ক, একটি ঝোপের আড়ালে গ রয়েছে বলে অবহিত আছে। তাহলে ঝোপের আড়ালে আছে গ আর অবহিত আছে ক। খ উহা জানে না। ক, গ এর মৃত্যু ঘটাবার অভিপ্রায়ে বা উহাতে গ এর মৃত্যু ঘটিবার সম্ভাবনা আছে জেনে খকে উক্ত ঝোপের আড়ালে গুলি ছুড়িবার জন্য প্রলুব্ধ করে। খ গুলি ছোড়ে এবং গ মারা যায় বা গকে হত্যা করে। এক্ষেত্রে খ কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত নাও হতে পারে, কিন্তু ক দণ্ডনীয় নরহত্যা করেছে বলে গণ্য হইবে। তাহলে আমরা এই যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে বা অভিপ্রায় নিয়ে বা জানা আছে, এইটা যদি এই 300 ধারার উদাহরণের সাথে মিল খায়, তাহলে আপনারা এইখানে কি করবেন, দণ্ডনীয় নরহত্যা করেছে বলে গণ্য হইবে। এটা আপনারা এই যে 299 ধারার যে 3টা উদাহরণ আছে, 3টা উদাহরণই সেপারেট করে মুখস্থ করবেন। তারপরে 300 ধারার উদাহরণে চলে যান। 300 ধারার ক নম্বর উদাহরণটা আমি বলেছিলাম যে খকে হত্যা করার উদ্দেশ্যে তার প্রতি গুলি বর্ষণ করে বা গুলি ছোড়ে, ফলে খ মারা যায়। তাহলে ক খুন করেছে বলে গণ্য হইবে। দেখেন, এবার এই গ নম্বর উদাহরণে চলে যান। 300 ধারার গ নম্বর উদাহরণ। ক, উদ্দেশ্যমূলকভাবে খকে একটি তরবারির ঘা বা লাঠির আঘাত দান করে, যা স্বাভাবিকভাবে একজন লোকের মৃত্যু ঘটাবার পক্ষে যথেষ্ট, ফলে খ মৃত্যুবরণ করে। এক্ষেত্রে ক খুনের অপরাধে দোষী, যদিও সে ক্ষয়ের মৃত্যু ঘটাতে চায়নি। দেখেন, মৃত্যু ঘটাতে চায় নাই, কিন্তু একজনকে মেরে ফেলা দেওয়ার জন্য যতটুকু আঘাত করা প্রয়োজন ততটুকু আঘাত করেছে। মানে একজন মানুষকে মেরে ফেলা দেওয়ার জন্য যতটুকু আঘাত করা প্রয়োজন ততটুকু আঘাত সে করেছে। যখন ততটুকু আঘাত করেছে, তাহলে তখন সে কি করেছে, খুন করেছে বলে গণ্য হবে। হ্যাঁ, এটা চলে গেল আপনার গ নম্বর উদাহরণ। তারপর দেখেন, আমরা ঘ নম্বর উদাহরণে চলে যাব।
কোনো অজুহাত ছাড়া একটি জনতার উপর একটি গোলাভর্তি কামান হাতে গোলাবর্ষণ করে এবং তাদের মধ্যে একজনকে নিহত করে। খুনের অপরাধে দোষী, যদিও কোনো বিশেষ ব্যক্তিকে হত্যা করার জন্য তার পূর্ব পরিকল্পনা ছিল না। এখানে দেখেন, যখন কোনো অজুহাত ছাড়াই জনতার উপর গুলি বর্ষণ করতেছে, এখানে উচ্চপদস্থ কর্মকর্তার কোনো কি নাই, কমান্ড নাই, নির্দেশ নাই। সেক্ষেত্রে যখন গুলি বর্ষণ করতেছে তখন তো মানুষ মারা যাবে, এটা নর্মাল। সেক্ষেত্রে এখানে যেহেতু খুন করেছে, গুলি বর্ষণ করে হত্যা করেছে এবং সেই জন্য তাকে খুনের জন্য কী হবে, দায়ী হবে। এটা হচ্ছে ঘ নম্বর উদাহরণ। এবার এই যে ব্যতিক্রম আছে না, 5টা ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমের মধ্যে উদাহরণ আছে কয়েকগুলো। এই ব্যতিক্রমের ক নম্বর উদাহরণটা দেখেন। ক্ষয়ের উস্কানিতে উত্তেজিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে ক্ষয়ের সন্তান হত্যা করে। তাহলে দেখেন, ক্ষয়ের উস্কানিতে, তাহলে উস্কানি দিছে খ, আর এই উস্কানি দিয়েছে কাকে, কে। এখন ক্ষয়ের উস্কানিতে উত্তেজিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে, এখন উস্কানি দিছে আর মারেছে কার, ক্ষয়ের সন্তানকে। ক্ষয়ের সন্তান হত্যা করে, উহা একটি খুন, কেননা উস্কানিটা উক্ত শিশু কর্তৃক প্রদত্ত হয়নি, অথবা উস্কানির কারণে সংঘটিত কোনো কার্য সম্পাদনকালে দুর্ঘটনাবশত শিশুটির মৃত্যু ঘটেনি। এখন ধরেন এই মেহেদি হাসান ভাই, সে উস্কানি দিল সৈকত ভাইকে। এখন সৈকত ভাই মেহেদি ভাইয়ের সন্তানকে সৈকত ভাই হত্যা করলো। এখন উস্কানি তো মেহেদির ছেলে দেয় নাই, মেহেদির ছেলে তো উস্কানি দিই নাই, তাহলে উস্কানি দিয়েছে মেহেদি, তাহলে হত্যা করলে মেহেদিকে করবে। তখন এই যে সৈকত ভাই এই মেহেদির ছেলেকে কি করলে, হত্যা করলো, তাহলে এটা কি হবে, খুন হিসাবে গণ্য হবে। যদি এই সৈকত ভাই যদি মেহেদি ভাইরে যদি হত্যা করতো, তাহলে সেটা কি হয়ে যাইতো, তখন দণ্ডনীয় নরহত্যা হয়ে যেত। তারপর দেখেন খ নম্বর উদাহরণ। কে মারাত্মক এবং আকস্মিক উস্কানি দান করে। অত্র উস্কানির কারণে গয়ের প্রতি গুলিবর্ষণ করে। গয়ের কাছাকাছি দাঁড়িয়েছিল, তা দেখেনি এবং কে হত্যা করার ইচ্ছা ছিল না, কিংবা ঘয়ের মৃত্যু হতে পারে বলে এর জানা ছিল না, কিন্তু ঘয়ের প্রতি পিস্তলের গুলিবর্ষণের কারণে ঘয়ের প্রাণহানি ঘটে। এই ক্ষেত্রে খুন করে নাই, এটা শুধুমাত্র দণ্ডনীয় নরহত্যা হবে। এখানে দেখেন, খুন করার উদ্দেশ্য ছিল না, উস্কানি দিছে একজন, দুর্ঘটনাবশত আরেকজন মারা গেছে। যেমন আলামিন ভাই ডিপয়কে কি করছে, উস্কানি দিছে। এখন ডিপয় রাগান্বিত হয়ে গেছে, উত্তেজিত হয়ে এই আলামিন ভাইয়ের উপর গুলি করবে, আলামিন ভাইকে মারার চেষ্টা করবে। কিন্তু আলামিন ভাইয়ের পাশে বিথি যখন দাঁড়াইছিল, তখন এই দুর্ঘটনাবশত গুলিটা আলামিনের গায়ে না লাগে বিথির গায়ে লাগছে। যখন বিথির গায়ে লাগছে, তখন এই ডিপয়ের অপরাধ খুন হিসাবে গণ্য হবে না, কারণ ডিপয় এই বিথিকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো ইন্টেনশন ছিল না। হত্যা করবে কাকে, হত্যা করার ইচ্ছা ছিল বা মারার ইচ্ছা ছিল আলামিনকে, মারা গেছে বিথি। যেহেতু উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটেছে, এই উদ্দেশ্য না থাকার কারণে এবং দুর্ঘটনাবশত মৃত্যু হওয়ার কারণে এই ডিপয়ের অপরাধ হবে দণ্ডনীয় নরহত্যা। যদি উদ্দেশ্য থাকতো, তারপরে যদি দুর্ঘটনাবশত না ঘটতো, যদি আলামিন যদি উত্তেজনা না দিত, তাহলে এটা খুন হিসাবে গণ্য হইত।
তারপরে দেখেন আমরা গ নম্বর উদাহরণে চলে যাব। গ নম্বর উদাহরণ, ক আইনসম্মতভাবে ঘকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের ফলে গ হঠাৎ উত্তেজিত হয়ে যায়, হয়ে ককে হত্যা করে, হওয়া খুন। যেহেতু উহা উস্কানির কারণ একটি সরকারি কর্মচারী কর্তৃক তার ক্ষমতা প্রয়োগকালে কৃত একটি কাজ দ্বারা প্রদত্ত হয়েছে। এখন ধরেন আইনসম্মতভাবে এই সাবিনাকে পুলিশ গ্রেপ্তার করতে গেছে, আইনগতভাবে গ্রেপ্তার করতে গেছে, সাবিনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। যখন ওয়ারেন্ট আছে তখন তো গ্রেপ্তার করতেই পারে। যখন গ্রেপ্তার করতে পারে তখন এই সাবিনা উত্তেজিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে ওই পুলিশ কর্মকর্তাকে কি করছে, আপনার এখানে এই পুলিশ কর্মকর্তাকে হত্যা করছে। যখন হত্যা করছে তখন সেটা কি হবে, খুন হিসাবে গণ্য হবে। এটা এই রাগান্বিত হওয়া এইটা আপনার এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ এখানে এই সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার আইনগত অধিকার প্রয়োগ করছিল। যদি সেটা অতিক্রম করতো, সে যদি পুলিশ কর্মকর্তা না হইতো, বা সে যদি তার আইডি কার্ড না দেখাইতো, যদি তার কাছে সার্চ ওয়ারেন্ট বা অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকতো, সেই ক্ষেত্রে একটা কথা ছিল, সেই ক্ষেত্রে আমরা কালপেবল হোমিসাইড দাবি করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু আইনসম্মতভাবে কি করতেছে, একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেছে, সেই ব্যক্তি রাগান্বিত হয়ে যে ব্যক্তি গ্রেপ্তার করতে গেছে তাকে গুলি করে দিছে বা ছুরিতে আঘাত করছে, দায় দিয়ে কোপ মারতে সে মারা গেছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা আপনার খুন হিসাবে গণ্য হইবে। তারপর দেখেন ঘ নম্বর উদাহরণে চলে যান। একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট এর সামনে হাজির হয়। বলেন যে তিনি এর সাক্ষ্যের একটি শব্দও বিশ্বাস করে না। তিনি আরও বলেন মিথ্যা শপথ গ্রহণ ও সাক্ষ্য দিয়েছে, যার ফলে আকস্মিক ক্রোধে উত্তপ্ত হয় এবং কে হত্যা করে, ইয়া খুন। দেখেন একজন সাক্ষী আর হচ্ছে ম্যাজিস্ট্রেট। বলেন যে, আমরা আবার উদাহরণটা শুরু থেকে পড়ি। দেখেন একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট এর সামনে হাজির হয়। বলেন যে তিনি এর সাক্ষ্যের একটা শব্দও বিশ্বাস করেন না। তিনি আরও বলেন মিথ্যা শপথ গ্রহণ ও সাক্ষ্য দিয়েছে, যার কারণে আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয় এবং কে হত্যা করে, উহা খুন। দেখেন এখানে আইনগত কার্য পরিচালনার সময় উত্তেজিত হইলে সেটা, এই ক্ষেত্রে আপনি ডিফেন্স নিতে পারবেন না, কালপেবল হোমিসাইডের জন্য ডিফেন্স নিতে পারবেন না। সেক্ষেত্রে যখন ওই আপনার সাক্ষ্য দিতে গেলে ম্যাজিস্ট্রেট বলতেছে আপনার, বা পাশে আরেকজন দাঁড়াইছিল, সে বলতেছে ও যে সাক্ষ্য দিছে সেই সাক্ষ্যের একটা কথাও সে বিশ্বাস করে না। এটা শোনার পরপরই যে সাক্ষ্য দিছে সে রাগান্বিত হয়ে পাশে যে দাঁড়ানো ছিল তারে হত্যা করছে। সো এই ক্ষেত্রে কি করা যাবে না, এই ক্ষেত্রে এই খুনের জন্য অপরাধে দোষী সাব্যস্ত হবে, কিন্তু কালপেবল হোমিসাইড দাবি করা যাবে না। কালপেবল হোমিসাইড দাবি করা যাবে না। এটাতে আমরা যে মূল যে ব্যাখ্যা পয়েন্ট করেছিলাম, সেখানে কিন্তু এটা ছিল যে আপনার যে আইনগত কার্যধারা প্রয়োগ করলে সেটা গণ্য হইবে না। এই দণ্ডনীয় নরহত্যা আর আপনার খুন, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কিছু পয়েন্ট আছে আমি যেগুলো ডিফারেন্স করে দিয়েছি বা পার্থক্য করেছি, ওই মূল পয়েন্টের উপর নির্ভর করে আপনারা কি করতে পারবেন, দুইটাকে আলাদা করতে পারবেন। তারপর দেখেন উদাহরণ 2 নম্বর ব্যতিক্রম।
2 নম্বর ব্যতিক্রমের গ নম্বর উদাহরণ। গ ককে ঘোড়ার চাবুক দিয়ে মারিবার উপক্রম করে। সে এই রূপে মারিতে চায় যে ক গুরুতরভাবে আহত না হয়। ক একটি পিস্তল নিয়ে আপসল কি করে, ঘ তারপরও তাকে মারিবার চেষ্টা করে। অন্য কোনো উপায়ে ক নিজেকে উক্ত প্রহার হতে নিজেকে বাঁচাতে পারবে না। এই সৎবিশ্বাসে গকে গুলি করে হত্যা করে। ক খুন করেনি, কেবল দণ্ডনীয় নরহত্যা করেছে বলে গণ্য হইবে। আমরা এর আগে বলেছিলাম যে একজন ব্যক্তিকে মারার জন্য যতটুকু আঘাত প্রয়োজন বা ততটুকু আঘাত যদি করে সেটা খুন হিসাবে গণ্য হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে এখানে বলতেছে আত্মরক্ষার জন্য যতটুকু অধিকার প্রয়োগ করা প্রয়োজন ততটুকুর বেশি যদি প্রয়োগ করে তাহলে সেটা খুন হিসাবে গণ্য হচ্ছে, কিন্তু যতটুকু পর্যন্ত প্রয়োগ করা প্রয়োজন এবং এইটুকু যদি খুন পর্যায়ে নিয়ে যায় তাহলে সেটা দণ্ডনীয় নরহত্যা হিসাবে গণ্য হইবে। এখন দেখেন যে চাবুক দিয়ে আঘাত করতেছে, চাবুক দিয়ে আঘাত করলো, চাবুক দিয়ে আঘাত করার ফলে এখন পরবর্তীতে ক নিজেকে বাঁচাইতে পারবে না, নিজেকে বাঁচাইতে পারবে না এই সৎ বিশ্বাসে ওইখান থেকে বাঁচার আর কোনো উপায় নাই। এই যে সৎ বিশ্বাস এবং নিজেকে আর বাঁচাইতে পারবে না ওইখান থেকে, এই বিশ্বাসে আপনার কি করছে, গকে খুন করেছে, হত্যা করেছে। যখন হত্যা করেছে তখন সেটা খুন হিসাবে গণ্য হচ্ছে না, কারণ এখানে তার সৎ বিশ্বাস ছিল, সৎ বিশ্বাস ছিল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই যে প্রহার করতেছে ক, এই প্রহার থেকে বাঁচতে পারবে না, এই সৎ বিশ্বাস ছিল। এই 2টা পয়েন্টের কারণে এটা খুন হিসাবে গণ্য হইবে না, এটা দণ্ডনীয় নরহত্যা হিসাবে গণ্য হইবে। তারপরে দেখেন একদম লাস্ট যে উদাহরণটা দেওয়া আছে, লাস্ট উদাহরণটা দেখেন। ক প্ররোচনা করে স্বেচ্ছাকৃতভাবে 18 বছরের নিম্ন বয়স্ক গকে আত্মহত্যা করতে সম্মতি হয়। ক এই ক্ষেত্রে গয়ের অপরিণত বয়সের কারণে তার মৃত্যুতে সম্মতি দানের অযোগ্য ছিল, কাজেই ক খুনের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে। দেখেন আমরা বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি আপনার সম্মতি সহকারে কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সেটা দণ্ডনীয় নরহত্যা হিসেবে গণ্য হইবে। এখন কথা হচ্ছে যে ব্যক্তিকে সম্মতি সহকারে হত্যা করা হচ্ছে তার সম্মতি দেওয়ার সক্ষমতা আছে কি না। একজন ব্যক্তি সম্মতি কখন দিতে পারে, 18 বছরের উপরে হইলে এই দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী সম্মতি দিতে পারে বা তার চুক্তি করার যোগ্য আছে, যোগ্য ব্যক্তি। এখন যে ব্যক্তির বয়স 18 বছর না, সেই ব্যক্তি যদি সম্মতি দেয় যে আমাকে মেরে ফেলা দেন, আর আপনি মেরে ফেলা দিলেন, সেক্ষেত্রে কি হবে, সেটা খুন হিসাবে গণ্য হইবে। কারণ সম্মতি দেওয়ার একটা বয়স আছে, এই বয়সের আগে এবং পরে এটা আপনার বিবেচনা করতে হবে। এই জন্য এইসব জায়গা থেকেই কিন্তু উদাহরণ থেকে আপনার কিন্তু প্রশ্ন আসে। এই সূক্ষ্ম বিষয় আপনাদের ধরতে হবে, টাচ করতে হবে। যখন টাচ করতে পারবেন তখনই দেখবেন উত্তরগুলো সুন্দর করে করতে পারবেন। এখন সম্মতি দেওয়ার যোগ্য কি না এইটা আগে দেখতে হবে। এখন 5 বছরের শিশু আপনাকে বললো যে আমাকে মেরে ফেলা দেন, আপনি মেরে ফেলাই দিলেন, তাহলে তো আর সেটা আপনার এই ডেথ উইথ কনসার্ন হইল না। তা যখন আপনার সম্মতি নিয়ে আপনি একজনকে মারবেন তখন তার বয়স অবশ্যই 18 বছর উপর হইতে হবে, কারণ তার সম্মতি দেওয়ার যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, এই যে উদাহরণগুলো আছে আর বাকি যে উদাহরণগুলো আছে প্রত্যেকটা উদাহরণে আপনারা কি করবেন, সুন্দর করে পড়বেন, একটা উদাহরণও বাদ দিবেন না এইখান থেকে। আমরা 309 ধারা পর্যন্ত পড়েছিলাম, তাই তো? 309 ধারা পর্যন্ত পড়েছিলাম আমরা। 310 ধারা থেকে আজকে শুরু করব। দেখেন 310 ধারাতে বলতেছে ঠগ, ঠগের সংজ্ঞা দেওয়া আছে 310 ধারাতে, আর শাস্তির কথা বলা আছে 311 ধারাতে।
এখন ধরেন ঠক বলতে কি বোঝায় বা ঠক বলতে কি বোঝায়? যদি কোনো ব্যক্তি খুন করে, খুন দস্যুতা করে বা শিশু অপহরণের কাজে লিপ্ত এক বা একাধিক ব্যক্তির সাথে অভ্যাসগতভাবে মেলামেশা করে, তাহলে উক্ত ব্যক্তি ঠগ। তাহলে দেখেন, খুন করে বা খুনসহ দস্যুতা করে, খুন করে বা খুনসহ দস্যুতা করে, তারপরে শিশু অপহরণের কাজে লিপ্ত এক বা একাধিক ব্যক্তির সাথে অভ্যাসগতভাবে যদি মেলামেশা করে, তাহলে সেই ব্যক্তিকে কি বলা হচ্ছে? ঠগ বলা হচ্ছে। এটা 310 ধারাতে। এইটা আপনাদের এই ইয়েটা পুরোপুরিভাবে মুখস্থ রাখতে হবে। যদি কোনো ব্যক্তি এই আইনের প্রচলনের পর যে কোনো সময় খুন করে বা খুন সহকারে দস্যুতা অনুষ্ঠান করে বা শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করে থাকে, তাহলে সেই ব্যক্তির ঠগ। তারপর আমি ইংরেজিটা আবার বলি। দেখেন, whoever at any time after the passing of this act shall have been habitually associated with any others or others for the purposes of committing robbery or child stealings by means of or accomplished with murder is a ঠগ। তাহলে আপনাদের ইংরেজিটা পড়ার দরকার নাই বেশি, আপনারা এইখান থেকে শুধু বাংলাটাই একবার দুইবার করে পড়বেন। আর এখান থেকে ঠগের যে শাস্তি আছে, ঠগের শাস্তিটা খুবই গুরুত্বপূর্ণ। ঠগের শাস্তি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে ঠগের শাস্তির কথা বলা আছে যাবজ্জীবন এবং অর্থদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে ঠগের একমাত্র শাস্তি কি বলেন তো? ঠগের একমাত্র শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে ঠগের সর্বনিম্ন শাস্তি কত, কি উত্তর করবেন? যাবজ্জীবন কারাদণ্ড। ঠগের সর্বনিম্ন শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, আর ঠগের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এইবার আমরা চলে যাব 312 থেকে 315 পর্যন্ত আমরা পড়ব। 312তে বলতেছে গর্ভপাতকরণ, মিসক্যারেজ। গর্ভপাত করানো এটা বর্তমানে খুব সমাজে খুব কমন হয়ে গেছে। মিসক্যারেজ করানো বা মিসক্যারেজ করা এটা বর্তমান সমাজে খুবই কমন হয়ে গেছে। এখন এই মিসক্যারেজটা আপনার গুরুতর একটা অপরাধ। বর্তমান সমাজে অনেক বেশি এই মিসক্যারেজটা হচ্ছে। এর জন্য আমাদের সামাজিক, ধর্মীয় এবং অন্যান্য যে অবক্ষয় আছে তার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে এখন এটা খুবই ব্যাপক হারে প্রচলিত হয়ে গেছে। দেখেন, এই গর্ভপাতকরণ বা মিসক্যারেজ যখন কোনো ব্যক্তি, কোনো মহিলা তার সম্মতি নিয়ে করে এবং সম্মতি ছাড়া করে। এখন সম্মতি নিক অথবা না নিক, যাই করুক না কেন, সম্মতি নিলেও সেটা অপরাধ, সম্মতি না নিলেও অপরাধ। এখন মহিলার সম্মতি সহকারে গর্ভপাত করানো এইটাই কম তুলনামূলকভাবে অপরাধ, আর সম্মতি ছাড়া একটু বেশি গুরুত্বপূর্ণ অপরাধ। আর সম্মতি ছাড়া যদি গর্ভপাত করানো হয় তাহলে সেটা তুলনামূলকভাবে একটু বেশি আপনার মাত্রার অপরাধ। এখন ধরেন 312 ধারাতে বলতেছে যদি কোনো মহিলার কল্যাণার্থ ব্যতীত, নট দ্য ওমেন্স ওয়েলফেয়ারের জন্য না, উইদাউট ওমেন ওয়েলফেয়ার, এই জন্য যদি ওই ব্যক্তির কি করে গর্ভপাত করানো হয়, তাহলে তার শাস্তি হবে 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এই শাস্তিটা একটু মনে রাখবেন। তারপরে কি আমি এই কয়টা ধারার
কি করে আপনারা শাস্তি মনে রাখবেন, আমি সুন্দর করে একটা টেকনিক শিখাই দিব। আর যদি সন্তান যদি আসন্ন সম্ভাবনামূলক হয়, যেমন ধরেন যে মিসক্যারেজ করতেছে, প্রেগনেন্ট হওয়ার 1 মাস 2 মাস পরে বা 3 মাস পরে, সেটা আলাদা বিষয়। আর দেখা গেলো যে 5 মাস 6 মাস হয়ে গেছে, তখন যদি মিসক্যারেজ করে তাহলে অপরাধটা একটু বেশি হবে। এই ক্ষেত্রে কুইক উইথ চাইল্ড ইংরেজির এই শব্দটা আপনারা একটু ব্যারাক থেকে দাগায় নেবেন। মানে যেই সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে, এই সন্তানের যদি মিসক্যারেজ করানো হয়, তাহলে তার শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এই কুইক উইথ চাইল্ড এইটা হয়ে থাকে 4 মাসের পর থেকে। বাচ্চার বয়স যখন 4 মাস হয় পেটের মধ্যে, তখনের পর থেকে এই কুইক উইথ চাইল্ড এইটা আসলে কাউন্ট করা হয়। এক্ষেত্রে যেই মহিলার গর্ভপাত করানো হয়েছে সেই মহিলা যদি সম্মতি দেয় বা সে যদি বাধা প্রদান না করে, এবং সে যদি আপনার কোনো ব্যক্তির দ্বারা ফোর্সকৃতভাবে বা আপনার ব্ল্যাকমেইলের শিকার হয়ে যদি এটা না করে থাকে, তাহলে সেই মহিলাও এটা কি হবে, এই সমান অপরাধের জন্য দোষী সাব্যস্ত হবে। আর যদি ওই মহিলার জীবন রক্ষা করার জন্য গর্ভপাত করানো হয়, তাহলে সেই ক্ষেত্রে অপরাধ হবে না। দেখেন 300, এটা গেল আপনার এই 312 ধারাতে 2 ধরনের শাস্তি আমরা পেয়েছি। 312 ধারাতে 2 ধরনের শাস্তি আমরা পেয়েছি, একটা হচ্ছে 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা অভয়দণ্ড। আর যদি কুইক উইথ চাইল্ড হয় তাহলে হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তারপর 313 ধারাতে চলে যাবেন। 313 ধারাতে বলতেছে মহিলার সম্মতি ব্যতীত গর্ভপাত করানোর শাস্তি। আমরা এই যে ইসে দেখলাম 312তে দেখলাম যে এটা পাইলাম, ওইটা হচ্ছে মহিলার সম্মতি সহকারে গর্ভপাত করানো। আর 313তে আমরা চলে যাব সম্মতি ব্যতীত। যদি মহিলার সম্মতি ব্যতীত কোনো ব্যক্তি, সেটা তার বয়ফ্রেন্ড হোক, তার হাজব্যান্ড হোক, যে হোক না কেন, যদি গর্ভপাত করায়, তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড বা আপনার এবং অর্থদণ্ড। এইটা আপনার সশ্রম বা বিনাশ্রম হবে। যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড, সশ্রম বা বিনাশ্রম এবং অর্থদণ্ড। এটা হচ্ছে আপনার 313 ধারাতে। তিনশো 14 ধারাতে চলে যান। গর্ভপাতের উদ্দেশ্যে কৃত কোনো কার্যের ফলে মৃত্যু। এই গর্ভপাত করাইতে গিয়ে যদি কোনো মহিলার যদি মৃত্যু হয়, তাহলে তার শাস্তি হবে কত, 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখন কথা হচ্ছে, যদি এই যে মৃত্যু হইল, যদি মহিলা সম্মতি দেয় যে ঠিক আছে আমার গর্ভপাত করান, সেই ক্ষেত্রে সম্মতি দেওয়ার পরে গর্ভপাত করাইতে গিয়ে যদি মহিলার মৃত্যু হয়, তাহলে শাস্তি হবে 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর যদি সম্মতি না থাকে, মহিলার যদি সম্মতি নাই, আবার গর্ভপাত করাইতে গিয়ে মহিলা মারা গেছে, সেই ক্ষেত্রে যে ব্যক্তি গর্ভপাত করাইছে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে এখানে দেখেন যে এই 314 ধারার 2 নম্বর শাস্তি আর 313 ধারার শাস্তি হচ্ছে আপনার সেম, যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। এটা 313। আর বাকি যে দুইটা আছে, এই দুইটা আপনারা একটু জাস্ট মুখস্থ করবেন। এই দুইটা একসাথে করে সুন্দর করে দুইটা এক করে নেবেন। যেখানে একটু সিমিলারিটিস পাবেন, সিমিলারিটিস পাইলেই দুইটাকে এক করে ফেলবেন, এক করে কানেক্ট করে আপনারা একসাথে মুখস্থ করবেন, তাহলে আপনাদের ইজিলি মনে থাকবে। ঠিক আছে, এই গর্ভপাত থেকে আপনাদের এই শাস্তি আসতে পারে
বা একটু টেকনিক্যালি আপনার প্রশ্ন আসতে পারে, একটু ভালো করে পড়বেন। এইবার এই সেশনটা এখনই শেষ হয়ে যাবে, আমি এই সেশনের পরে আমি আঘাত থেকে ক্লাস নেওয়া শুরু করব, মানে 329 ধারা থেকে আমি 319 ধারা থেকে ক্লাস নেওয়া স্টার্ট করব। আপনারা আমি লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা দ্রুত চলে আসবেন, ঠিক আছে? আমি এখনই লিঙ্ক দিচ্ছি, আপনারা খুব দ্রুত আসবেন।